হঠাৎ করেই চড়া পেঁয়াজের দর পাইকারিতে কেজিতে বেড়েছে 10 টাকা। 2 মাস আগেই সরবরাহ কমার অজুহাত ব্যাপারীদের। অস্বাভাবিক বলছেন বাজার বিশেষজ্ঞরা। ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। নগরীর 6টি ওয়ার্ডকে হটস্পট ঘোষণা। দ্রুতই ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা। সিলেট এবং সুনামগঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি। উপকূলীয় এলাকায় উত্তাল সাগর, বিপাকে জেলেরা। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি শরীফ রওশন। হঠাৎ করেই পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি অন্তত 10 টাকা। মৌসুম শেষ হওয়ার আগেই পেঁয়াজের সরবরাহ কমার অজুহাত ব্যাপারীদের। অক্টোবর থেকে নভেম্বর মাসে পেঁয়াজের দাম বাড়লেও এবার 2 মাস আগেই দামের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। পেঁয়াজ আবাদে সরকারের নানান প্রণোদনা সত্ত্বেও লোকসানের অভিযোগ অনেকের। আবার চাহিদার তুলনায় বেশি উৎপাদনের পরও এভাবে দাম বাড়াটা অস্বাভাবিক বলছেন বাজার বিশেষজ্ঞরা। শোয়েব রহমানের প্রতিবেদন। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় 28 লাখ টন। গত 3 বছরে গড়ে 11% হারে বেড়েছে পেঁয়াজ উৎপাদন। উৎপাদনে স্বাবলম্বী হয়েও অসময়ে হুট করে বাড়ছে পেঁয়াজের দাম। গেল 10 দিনে পণ্যটির দাম বেড়েছে প্রতি কেজিতে অন্তত 10 টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 2022-23 অর্থ বছরে উৎপাদন 34,16,000 টন। পরের বছর 37,89,000 টন এবং 2024-25 অর্থ বছরে উৎপাদন বেড়ে দাঁড়ায় 42,50,000 টন। চাহিদার চেয়ে বেশি উৎপাদন হওয়ায় ভরা মৌসুমে পেঁয়াজের দাম কেজি প্রতি 25 থেকে 30 টাকা থাকলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। 50 থেকে 70টার ভিতরে গেলেও কোনো সমস্যা নাই, কিন্তু তার উপর গেলে তখন একটু ঝামেলা, যে না আসলে কিনে খাওয়ালার আবার চাপ দেবে। কিন্তু যে বাজার আছে এতে কৃষকের এখনো লস। আমদানি কমের কারণে পেঁয়াজের বাজারটা একটু বেশি আছে। দেশের মধ্যে অনেক বৃষ্টি, যার কারণে পেঁয়াজ আমদানি তেমন হচ্ছে না, যার কারণে বাজারটাও বাড়তে। দেশে প্রতি বছর পেঁয়াজ আবাদের জমির পরিমাণও বাড়ছে। 2022 থেকে 2026 সাল পর্যন্ত আবাদের জমির পরিমাণ বেড়েছে প্রায় 40,000 হেক্টর। এছাড়াও উৎপাদনে প্রণোদনা দিতে 8,000 কৃষককে বীজ, সার, সংরক্ষণ উপকরণ বিনামূল্যে প্রদান করেছে সরকার। তারপরও লোকসান হচ্ছে বলে দাবি অনেকের। আমরা তো ধরেন ওই সময় কিনেছি ওই 900, 950, 1000 কিনেছি, সেসব পেঁয়াজগুলি আমরা হেনে বেচেছি 18টা, 19টা, 20টা, আমাদের প্রচুর টাকা লস হয়েছে। এখন গ্রামে পেঁয়াজ একটু কমে গেছে। এখন পেঁয়াজের বাজার, আজকের বাজার গেছে, কুষ্টিয়া বাজার গেছে আজকে আপনার 1700 থেকে 1800 টাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্য মতে 2022-23 অর্থ বছরে 7.5 লাখ টন, 2023-24 অর্থ বছরে 6,05,000 এবং 2024-25 অর্থ বছরে 4,82,000 টন পেঁয়াজ আমদানি হয়। মূলত অক্টোবর-নভেম্বর মাসে পেঁয়াজ আমদানি করা হতো, তবে এবার ব্যাপক উৎপাদন হওয়ায় আমদানির প্রয়োজন হবে না বলে দাবি ব্যবসায়ীদের। আমাদের দেশে পর্যাপ্ত পেঁয়াজ আছে, যদি দাম আরও বাড়ে, 60-এর উপরে যায়, তখন সরকার সেই পদক্ষেপ সরকার নিতে পারে। পেঁয়াজ উৎপাদনে স্বাবলম্বী হওয়ায় আমদানি ব্যয় বাবদ বিপুল ডলার সাশ্রয় হচ্ছে দেশের। তারপরও প্রতি বছর একটা সময় পেঁয়াজের বাজার অস্থির হয়ে ওঠে। তাই উৎপাদন স্থল ও সংরক্ষণাগারগুলোতে সরকারের তৎপরতা বাড়ানোর দাবি ব্যবসায়ী ও ভোক্তাদের। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। হঠাৎই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিন গড়ে 10 থেকে 15 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। ডেঙ্গুর এই চোখ রাঙানি ভাবিয়ে তুলছে নগরবাসীকে। এরই মধ্যে নগরীর 6টি ওয়ার্ডকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয়েছে। মশক নিধনে ক্রাশ প্রোগ্রামও শুরু করেছে সিটি কর্পোরেশন। মশার লার্ভা নিধনে দ্রুতই ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। তবে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। হারুনুর রশিদের প্রতিবেদন। এবার কিছুটা আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। ময়মনসিংহ মেডিকেলে প্রতিদিন ভর্তি হচ্ছে গড়ে 10 থেকে 15 জন ডেঙ্গু রোগী। তীব্র জ্বর, শরীর ব্যথা, বমি, ডায়রিয়া সহ নানা উপসর্গ নিয়ে আসছেন রোগীরা। জুলাইয়ের 2 তারিখ থেকে ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে বুধবার পর্যন্ত ভর্তি হওয়া 242 জন রোগীর মধ্যে 103 জনই ময়মনসিংহ নগরীর।
আক্রান্তদের বেশিরভাগই নগরীর নৌমহল, আকুয়া মাদ্রাসা কোয়ার্টার, লিচুবাগান, বাউন্ডারি রোড, হাজীবাড়ি, নতুন বাজার সহ আশপাশের এলাকার বাসিন্দা। নগরীর আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকায় এডিস মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল আউয়াল শেখ। তীব্র জ্বর, মাথা ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে বুধবার ভর্তি হন ময়মনসিংহ মেডিকেলে। দ্রুত কমছে রক্তের প্লাটিলেট। ভর্তির পর থেকে স্যালাইন দেয়া হচ্ছে তাকে। একই অবস্থা অন্য রোগীদেরও। দাওয়াত খেতে গেছিলাম আকুয়া মাদ্রাসা কোয়ার্টার, মসজিদের নালার সামনের বাসায়। তো ধারণা করছি যে ওইখানে মশা কামড় দিছে। মাদ্রাসা প্রতিকে আপনার ডেঙ্গুর সংখ্যা বেশি, ওদিকে মানুষজন বেশি আক্রান্ত হয়, সেই সময় আমি আক্রান্ত হয়েছি। হাসপাতালের নির্মাণাধীন ড্রেনগুলো যেন মশার প্রজনন কেন্দ্র। মশার লার্ভায় সয়লাব স্বচ্ছ পানির এই ড্রেন। এছাড়া নগরীর আবর্জনাযুক্ত ড্রেন খালগুলোতেও মিলছে মশার লার্ভা। অপরিচ্ছন্ন বাড়ির আঙিনা, কনস্ট্রাকশন সাইটে জমে থাকা পানি ও ঝোপঝাড়েও বিস্তার বাড়ছে মশার। এতে নতুন করে ডেঙ্গুর চোখ রাঙানিতে শঙ্কিত নগরবাসী। পুরা 3তলা বিল্ডিংয়ের 3তলাতে, নিচতলাতেও আছে, 2তলাতেও আছে। আমার ওয়াইফও আক্রান্ত হয়েছিল। সারা রাত্রে ঘুমায় নেই টেনশনে, মশা কামড় দেয়। এটা আমাদের এলাকার অত্যন্ত ভয়ের কারণ হয়ে দাঁড়াইছে, কারণ এটা ঘরে ঘরে ডেঙ্গু ছড়িয়ে গেছে। ডেঙ্গুর হটস্পট 6টি ওয়ার্ডকে অধিক গুরুত্ব দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি নিয়মিত মশক নিধন কার্যক্রম চলছে বলে জানান সিটি প্রশাসক। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, ড্রেন, রাস্তা, খাল, খনন পরিষ্কার করছি, আমরা জঙ্গল পরিষ্কার করছি, বিভিন্ন স্কুল কলেজগুলো আমরা বিশেষ স্প্রে করছি। জনগণ যেন একটু সচেতন হয়, তার বাড়ির ছাদটা, তার বাড়ির পিছনটা পরিষ্কার আছে কিনা। এদিকে এডিসের লার্ভা ধ্বংস করতে না পারলে ডেঙ্গু ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, ডেঙ্গু মোকাবেলায় সব প্রস্তুতি রয়েছে তাদের। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শুরু থেকে আমরা আইসোলেশন ওয়ার্ড করেছি, ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড। তো এটার মাধ্যমে আমরা ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকে সেবা দিচ্ছি। আমাদের ডাক্তার এবং নার্স সহ যে আমাদের যে টিম আছে, সেই টিম কাজ করতেছে। সুতরাং চিকিৎসার ক্ষেত্রে এবং ডায়াগনোসিসের ক্ষেত্রে সমস্যা না, সমস্যা হচ্ছে লোকজনদের সচেতন করা এবং ডেঙ্গুর উৎপত্তিস্থলকে ধ্বংস করে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ করা। চলতি বছর ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু নিয়ে ভর্তি হয় 346 জন রোগী। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। চট্টগ্রামের হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 6 মাসের রেকর্ড ভেঙে শুধু জুলাইতেই আক্রান্ত ছাড়িয়েছে 3 শতাধিক। চিকিৎসকরা বলছেন এবার ডেঙ্গু রোগীদের উপসর্গে এসেছে পরিবর্তন। এ নিয়ে আলোচনাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বাড়ানোর কারণ কি? চিকিৎসকরা কি বলছেন? আর এই যে ডেঙ্গু রোগীদের উপসর্গে কিছুটা পরিবর্তন এসেছে, কি পরিবর্তন সেটা চিকিৎসকরা কি জানিয়েছে কিনা? আমরা যেটা দেখছি যে এই জুলাই মাস থেকে বৃষ্টির পরিমাণটা বেড়েছে নগরী জুড়ে, এবং তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। এবং আমরা যেটি দেখছি আশঙ্কাজনক হারে পুরো বছর জুড়ে যেখানে 627 জন রোগী আক্রান্ত হয়েছে, তার মধ্যে 330 জন রোগী এই জুলাই মাসে পাওয়া গেছে এখন পর্যন্ত। এখনও এই মাস শেষ হতে আরও সপ্তাহখানেক বাকি আছে, কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় 330 জন রোগী আক্রান্ত হয়েছেন। এবং এই যে বাড়ার প্রবণতাটা আমরা দেখেছি, জুন মাস থেকে শুরু হয়েছে, 122 জন রোগী জুনে আক্রান্ত ছিল, এবং এখন পর্যন্ত চট্টগ্রামের ডেঙ্গু রোগে মারা গেছে 2 জন। এবং চিকিৎসকরা বলছেন নগরী থেকেও উপজেলা পর্যায় থেকে বেশি রোগী এই হাসপাতালগুলোতে আসছে। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি। চট্টগ্রামে সিভিল সার্জনের তথ্য মতে, সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গত 24 ঘন্টায় 24 জন রোগী নতুন করে ভর্তি হয়েছে, এবং প্রতিদিনই কিন্তু গড়ে এমন সংখ্যা রোগী কিন্তু ভর্তি হচ্ছে। এবং চিকিৎসকরা যেটি বলছেন, যারা আসছেন তাদের উপসর্গটা আগের উপসর্গ থেকে ভিন্ন, এবং শক সিনড্রোমের প্রবণতা যেমন বেড়েছে, তেমনি গায়ে র্যাশ দেখা দেয়া, তীব্র জ্বর, এসব যে লক্ষণ ডেঙ্গুর, সেগুলো এখন সেভাবে দেখা যাচ্ছে না। তারা যেসব রোগী পাচ্ছেন তাদের মধ্যে অনেকেই আসছেন পেট ব্যথা নিয়ে, বমি প্রবণতা নিয়ে, মাথা ব্যথা নিয়ে, কিংবা তীব্র দুর্বলতা থেকে এই ডেঙ্গু রোগে তারা আক্রান্ত হচ্ছেন। সুতরাং যে স্বাভাবিক বা যেই সচরাচর যেই প্রবণতাগুলো দেখা যায়, যে লক্ষণগুলো দেখা যায়,
সেই ধরনের লক্ষণ কিন্তু এবার ডেঙ্গুর ক্ষেত্রে দেখা যাচ্ছে না বলছেন চিকিৎসকরা। এবং তারা যেটি বলছেন যে এই যে অন্যান্য যে লক্ষণগুলো আছে, পেট ব্যথা, মাথা ব্যথা, দুর্বলতা, এইসব লক্ষণ যদি থাকে তাহলে সাথে সাথেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য তারা নির্দেশনা দিচ্ছেন। এবং আমরা দেখছি যে এই ডেঙ্গুর যে বাড়ার যে প্রবণতা সেটিকে মাথায় রেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি ডেঙ্গু কর্নার করা হয়েছে। সেখানে প্রতিদিনই কিন্তু রোগী ভর্তি থাকছে এবং এই যে ডেঙ্গুর যে প্রকোপ সেটিকে কমানোর জন্য আমরা দেখছি সিটি কর্পোরেশন থেকে শুরু করে চট্টগ্রাম যে জেলা প্রশাসন তারাও কিন্তু নানা ধরনের উদ্যোগ নিয়েছে। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আমরা যেটি দেখেছি 60 জনের একটি প্রশিক্ষিত দল তৈরি করা হয়েছে। তারা প্রতিদিনই বিভিন্ন এলাকায় গিয়ে যে মশার যে উৎপাত বা যেখানে মশার জন্ম হচ্ছে সেসব সম্ভাব্য জায়গায় তারা মশার ওষুধ ছিটাচ্ছেন। এবং বলা হচ্ছে যে বিভিন্ন বাড়ির ছাদে কিন্তু এই যে সাম্প্রতিক যে বৃষ্টিটা গেল সেই বৃষ্টিতে কিন্তু বিভিন্ন বাড়ির ছাদে এখনও পানি জমে আছে। ছাদের বিভিন্ন কন্টেইনার কিংবা টায়ারের ফাঁকে তারা পানি পেয়েছেন, স্বচ্ছ পানি, যেখানে ডেঙ্গু মশা জন্ম নিতে পারে, এডিস মশা জন্ম নিতে পারে। তো সেই সব বিষয়কে মাথায় রেখে তারা ড্রোন ব্যবহার করছেন। এবং তার পাশাপাশি আমরা যেটি দেখছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকেও এবার মশক নিধন অভিযান পরিচালনা করা হচ্ছে, বাড়ির ছাদ ঘিরে তাদের পরিচালনা করা হচ্ছে। তো প্রশাসন কিন্তু তৎপর হয়েছে, কিন্তু যেটি দেখা যাচ্ছে যে এবারের যেই ডেঙ্গুর প্রবণতা সেটি কিছুটা ভিন্ন হওয়ার কারণে অনেকে কিন্তু দেরিতে হাসপাতালে এসে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন, অনেকের মৃত্যু হচ্ছে। চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন ফাইসাল করিম। গেল কয়েকদিন ধরেই ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ কমেছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক চালক গ্যাস ছাড়াই ফিরে যেতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে ঝিনাইদহে হঠাৎ করে জ্বালানি তেলের তীব্র সংকটের গুজব ছড়িয়ে পড়ায় পেট্রোল পাম্পগুলোতে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। তেল পাওয়ার আশায় দীর্ঘ লাইন ধরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করছেন গ্রাহকেরা। তবে পাম্প মালিক এবং স্থানীয় প্রশাসন জানিয়েছেন জেলায় পর্যাপ্ত তেল মজুদ রয়েছে। ঘাটতির বিষয়টি সম্পূর্ণ গুজব। দর্শক, সেখানকার আরও পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ এবং ঝিনাইদহের কোটচাঁদপুর বেলিং ফিলিং স্টেশনে রয়েছেন এমআর রাসেল। শুরুতে আমরা ময়মনসিংহের পরিস্থিতি জানতে চাই। ইমতিয়াজ, গ্যাস সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন, কি অবস্থা? রওশন, ময়মনসিংহের যে সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছে একেবারে স্থবির অবস্থা। 15-16 দিন যাবতই কিন্তু গ্যাসের চাপ, সিএনজির যে গ্যাস সেটি একেবারেই কম। 2-3 দিন যাবত সরবরাহ একেবারে কমে গিয়ে আজকে অর্থাৎ গত রাত থেকে একেবারে বন্ধ রয়েছে। ময়মনসিংহ জেলায় যে কটি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে সেগুলো গ্যাস সরবরাহ একেবারেই বন্ধ। ঘন্টার পর ঘন্টা ধরে আমরা দেখতে পাচ্ছি যে অন্তত কয়েকশো সিএনজি, অটোরিকশা, সেই সাথে বাস, ব্যক্তিগত যানবাহন সেগুলো কিন্তু একেবারে রাত্রি 3টা থেকে এখানে অপেক্ষা করছেন। তারা বলছিলেন যে হয়তো সকালের দিকে তারা এই সিএনজি পেতে পারেন, এই অপেক্ষায় কিন্তু তারা বিভিন্ন জেলা থেকে, উপজেলা থেকে এখানে এসেছেন সিএনজি নিয়ে। কিন্তু এখন যে সিএনজি নিয়ে ফিরে যাবেন সেটিও কিন্তু তারা পাচ্ছেন না। এবং যার ফলে যে দুর্ভোগটি হয়েছে, একে তো যাত্রী পারাপারে প্রচণ্ড রকম দুর্ভোগ পোহাতে হচ্ছে, রোগী রয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে, পাশাপাশি ব্যক্তিগত কাজে যারা যাচ্ছেন তারাও থমকে গেছেন। সেই সাথে তারা যেহেতু এই পেশায় তাদের রুটি রুজি, সুতরাং কয়েকদিন ধরে গাড়ি বন্ধ থাকায় তারাও কিন্তু আসলে এই মালিকের যে জমা সেটিও দিতে পারছে না, অনেকের কিস্তি রয়েছে। সুতরাং তাদের যে ব্যক্তি জীবনে, অর্থনৈতিক জীবনে সেটিও একটা দুর্ভোগ অবস্থা নেমে এসেছে। পাশাপাশি সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে যাত্রী পারাপারের দুর্ভোগ। কখন আসলে এই সিএনজি গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে সেটিও কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা সিএনজি স্টেশনগুলোতে ঘুরছি, সেখানে কাউন্টারগুলো বন্ধ দেখছি, মিটারগুলো বন্ধ দেখছি এবং কর্তৃপক্ষেরও কিন্তু আমরা খুব একটা দেখা পাচ্ছি না। তারা বলছেন যে মাঝে মাঝে তারা যদি মোটর চালু করেন কিন্তু সেখানে কোনো ধরনের প্রেসার থাকে না, চাপ থাকে না, সুতরাং গ্যাস কিন্তু নিতে পারে না। তারা বলছিলেন যে হয়তো 1-1.5 দিন আগে তারা 50 টাকা, 100 টাকা, 150 টাকার পর্যন্ত যে অটো সিএনজিগুলো রয়েছে সেগুলো গ্যাস পেয়েছিল, কিন্তু এখন সেটিও পাচ্ছে না। রাত থেকে অপেক্ষা করছে, ভোর থেকে অপেক্ষা করছে তারা যে কখন সিএনজি তারা গ্যাস পাবেন। অর্থাৎ তারা বলছেন যে পেট্রোলে যেহেতু অতিরিক্ত খরচ বেশি, সুতরাং সিএনজিটার তাদের ভরসা এবং এটি নিয়ে তারা বিভিন্ন উপজেলায় যায়, জেলা যায়। আপনি জানেন যে ময়মনসিংহের বিভিন্ন জেলায় কিন্তু সব জেলায় কিন্তু সিএনজি স্টেশন কিন্তু অ্যাভেলেবেল না, যার কারণে কিন্তু এই ময়মনসিংহ শহরে সদরের, বিশেষ করে আমি যে এই মুহূর্তে রয়েছে দিগারকান্দা যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, আমার পাশাপাশি 2টো ফিলিং স্টেশন রয়েছে, অন্তত 4 থেকে 500 যানবাহন এখানে আটকা পড়ে আছে সিএনজির জন্য। 2টো স্টেশনই কিন্তু গ্যাস সরবরাহ একেবারে বন্ধ রয়েছে। একটি স্টেশন কিছুক্ষণ আগে কিছু গ্যাস দিতে পেরেছিল, আবার হঠাৎ করে চাপ বন্ধ হয়ে যায় গ্যাসের, যার কারণে অপেক্ষার এই প্রহর কিন্তু শেষ হচ্ছে না এবং যাত্রী
দুর্ভোগ কিন্তু বাড়ছে। বিশেষ করে পণ্য সরবরাহ থেকে শুরু করে ব্যক্তিগত কাজে যারা বেরোচ্ছেন এবং যে যারা ড্রাইভার রয়েছেন বিভিন্ন অটো সিএনজি, যেহেতু ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা থেকে এই শহরে কিন্তু সিএনজি সবচেয়ে বেশি চলাচল করে মহাসড়ক দিয়ে, বিভিন্ন উপজেলার যে কানেক্টিং সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু সিএনজি কিন্তু অন্যতম একটি বাহন মানুষের চলাচলে। সেই জায়গাগুলো থেকে অন্যদিকে ভাড়া বেশি দিয়েও কিন্তু সিএনজির যাতায়াত করতে পারছেন না। অর্থাৎ যারা চালক রয়েছেন তাদের একটা যেমন স্থবিরতা রয়েছে, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে মানুষের এবং যাত্রী পারাপারও কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং যত দ্রুত সম্ভব এই সমস্যাটির সমাধান তারা চান। অর্থাৎ তবে কখন আসলে এই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তো দুর্ভোগ পিছু ছাড়ছে না আসলে আপাতত এই মুহূর্তে। রোশন, আমরা এই পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী ইমার রাসেল। আমরা ময়মনসিংহের পরিস্থিতি জানছিলাম যে তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। তবে ঝিনাইদহের পরিস্থিতিটা কিছুটা উল্টো, যে তেল মজুদের কথা আসলে প্রশাসন বলছে যে পর্যাপ্ত রয়েছে, তবে পাম্পগুলোতে ভিড় দেখা যাচ্ছে বেশ গ্রাহকদের। আপনি সরেজমিনে গিয়ে চিত্রটা কেমন দেখছেন, কি বলছে পাম্প কর্তৃপক্ষ? রোশন, মূলত গতকাল দুপুরের পর থেকেই যে তেল নাই গুজব তৈরি হয়েছে, তারপর থেকে আমরা দেখেছি জেলার বিশেষ করে কোটচাঁদপুর এবং মহেশপুরে যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলোতে কিন্তু তেল প্রত্যাশী গ্রাহক যারা রয়েছে, বিশেষ করে বাইকাররা, তাদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে যে পর্যাপ্ত পরিমাণ কিন্তু জ্বালানি তেল মজুত রয়েছে। আসলে কোনো ধরনের গুজবের কার না দেওয়ার কথা কিন্তু তারা বলছেন। এদিকে আমরা সন্ধ্যার পর থেকে মহেশপুরে যে 6টি ফিলিং স্টেশন রয়েছে, প্রত্যেকটা ফিলিং স্টেশনে আমরা তেল প্রত্যাশী গ্রাহকদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আজ সকাল ঠিক 7টা থেকে এই ফিলিং স্টেশনে তেল দেওয়া শুরু হয়েছে এবং সকাল থেকে যে বাইকারদের লম্বা লাইন সেটি কিন্তু রয়েছে। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি ফেসবুকে বার্তা দেওয়া হয়েছে যে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য, এবং তিনি জানিয়েছেন যে জেলায় পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুত রয়েছে এবং যারা অসাধু ব্যবসায়ী এবং যারা এই গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু তিনি জানিয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের মহেশপুরের যে আনিকা ফিলিং স্টেশন রয়েছে, ফিলিং স্টেশনে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই যে বাইকারদের লম্বা লাইন সেটি কিন্তু রয়েছে এবং তেল প্রত্যাশী গ্রাহক যারা রয়েছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে অনেকেই কিন্তু 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং এই তেল নেওয়ার জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। অপরদিকে কোটচাঁদপুরের যে 4টি ফিলিং স্টেশন রয়েছে, আমি সেখানেও গিয়েছি এবং খোঁজখবর নিয়েছি। আমরা দেখেছি ইতিমধ্যেই যে 3টি ফিলিং স্টেশন কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে। আসলে বন্ধ থাকার কারণ জানতে চাইলে কর্তৃপক্ষ যারা রয়েছে তারা বলছেন যে আগামী 10 থেকে 12 দিনের যে জ্বালানি তেলের মজুদ ছিল সেটি কিন্তু শেষ হয়ে গেছে, অর্থাৎ 4 থেকে 5 ঘন্টার ভিতরে কিন্তু জ্বালানি তেলগুলো শেষ হয়ে গেছে, যার কারণে ডিপো থেকে তেল না আসা পর্যন্ত কিন্তু তাদের যে তেল পাম্পগুলো রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে। অপরদিকে যে মহেশপুরের যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেইগুলোও কিন্তু এখনও পর্যন্ত তেল দেওয়া হচ্ছে, সেগুলোও কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের যে জ্বালানি তেলের গুজবের তীব্র সংকট দেখা দিয়েছে তার সর্বশেষ। জ্বালানি তেল এবং গ্যাস সংকটের খবর জানাতে আমাদের সাথে ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমার রাসেল এবং এর আগে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। শিশুর হৃদযন্ত্রের জন্মগত ত্রুটি নির্ণয়ে রাজশাহীতে চলছে চীন বাংলাদেশের যৌথ আয়োজনে মেডিকেল ক্যাম্পেইন। চিকিৎসা নিশ্চিত করতে 3000 শিশুর নিবন্ধন নিশ্চিত করেছে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। ক্যাম্পেইনে জন্মগত হৃদযন্ত্রের ত্রুটি নির্ণয় হলে আক্রান্ত শিশুদের বিনামূল্যেই উন্নত চিকিৎসার সুবিধা দেবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। রাহিনুল ইসলামের ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। চলছে কোমলমতি শিশুদের হৃদয়ের পরীক্ষা। ছোট্ট হৃদয়ে মারাত্মক কোনো ঝুঁকি আছে কিনা তার আদ্যপান্ত খতিয়ে দেখছেন দেশি বিদেশি চিকিৎসকরা। রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদর্শনী প্রকল্পের আওতায় চীনের ইউনান ফুয়ায় চীনা একাডেমি অব মেডিকেল সায়েন্স ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের আয়োজনে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চলছে এই ক্যাম্পেইন।
জন্মগত হৃদরোগ চিহ্নিতকরণে গত 10 দিনের রেজিস্ট্রেশন শেষে নগরীর 45টি স্কুল থেকে 3 থেকে 18 বছরের শিশুদের আনা হয়েছে এখানে। আমরা চেষ্টা করেছি 10টা থেকে 12টা বাচ্চাদের জন্য বুথ রাখতে, সেখানে নির্দিষ্ট কিছু চেক লিস্ট রাখতে, যে জিনিসগুলো দেখে আমরা বুঝতে পারি যে বাচ্চার প্যালপিটেশন, আমরা যেটা বলি যে ঠিকমতো বেড়ে উঠছে কিনা, হাত পা কালো হয়ে যায় কিনা, শ্বাসকষ্ট হয় কিনা, আগে থেকে হার্টের সমস্যা আছে কিনা। জন্মগত হৃদরোগের চিকিৎসা বিলম্বে মৃত্যু ঝুঁকি বাড়ে, সাথে দীর্ঘসূত্রিতায় পরিবারের আর্থিক ক্ষতি বাড়ায়। প্রান্তিক পর্যায়ে এই চিকিৎসা ব্যয় সাপেক্ষ। তাই আগত স্কুল শিক্ষক ও অভিভাবকরা স্বাগত জানালেন চীন বাংলাদেশের এই আয়োজনকে। বিনামূল্যে এই চিকিৎসা করার ফলে একটা স্টুডেন্ট যেমন মানসিকভাবে শারীরিকভাবে ফিট হচ্ছে, ফলে তারা পড়াশোনায় অনেক মনোযোগী হবে। সমস্যা থাকলে তারা এখান থেকে চিকিৎসা ব্যবস্থা করবে বলেছে, এটা আমাদের জন্য বড় একটা সুযোগ। নির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও বিশেষজ্ঞরা বলছেন দেশে প্রতি 1000 শিক্ষার্থীর মধ্যে 5 জনের হৃদযন্ত্রের জন্মগত ত্রুটি রয়েছে। রাজশাহীতে এ রোগের শিশু বিশেষজ্ঞ না থাকায় পরীক্ষা নিরীক্ষার বাইরে থাকছে একটা বড় জনগোষ্ঠী। তাদের সুবিধায় এই আয়োজন বলছেন চিকিৎসক ও হার্ট ফাউন্ডেশনের সংগঠকরা। চিকিৎসার বিভিন্ন পর্যায়ে আছে, কখনো পরামর্শ লাগে, কখনো ঔষধ লাগে, কখনো ইন্টারভেনশন লাগে, কখনো সার্জারি লাগে। এই সেটিংয়ে যা করা সম্ভব তা এখানে করার চেষ্টা করা হবে। শনাক্ত না হওয়ার কারণে অনেক বয়সে এটা ধরা পড়ে তখন এই ডিজিজটা অর্থাৎ এই জটিলতাটা আরও গভীরতর হয়, ফলে তার লাইফ থ্রেটেনিং হয়। ডিভাইস লাগানোর প্রয়োজন হয়, অর্থাৎ ফুটা বন্ধ করার প্রয়োজন হয়, তাহলে আমরা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাশি সেটা ডোনেশন হিসাবে দেব। শিশুদের জন্মগত হৃদযন্ত্রের ত্রুটি নির্ণয়ের এই ক্যাম্পেনে চীনের অংশগ্রহণ মানব কল্যাণের অংশ, সাথে চিকিৎসা ক্ষেত্রে তাদের প্রযুক্তিগত সুবিধা নেয়ার সুযোগ সৃষ্টি করেছে বলে জানান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক। তারা বলছেন আমরা এক্সপার্ট নিয়ে আসব, আমরা দরকার পড়লে লজিস্টিক সাপোর্ট দিব, সেটা ইকুইপমেন্টের সাপোর্ট হতে পারে, সেটা ডিভাইসের সাপোর্ট হতে পারে, আমরা দরকার পড়লে সামনের দিকে কার্ডিয়াক সার্জনকেও নিয়ে আসবো। আপনারা আপনাদের দিক থেকে এগিয়ে আসেন, আমরাও এগিয়ে আসি। 24 জুলাই শুক্রবার শেষ হচ্ছে শিশুদের হৃদযন্ত্রের জন্মগত ত্রুটি নির্ণয়ের এই ক্যাম্পেইন। এই 3 দিনে রাজশাহী নগরী সহ 9টি উপজেলার 3000 শিশুকে এই পরীক্ষার আওতায় আনার প্রত্যাশা রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের। রাকিবুল হাসান, এখন রাজশাহী। বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে মাছ ধরতে যেতে পারছে না ভোলার হাজর জেলে। অন্যদিকে নদীতেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, ফলে সরবরাহ কমার অজুহাতে বাজারে বাড়ছে ইলিশের দাম। দীর্ঘদিন ধরেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। একই পরিস্থিতি কক্সবাজারেও। এতে একদিকে যেমন জেলের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, অন্যদিকে স্থানীয় মাছের বাজারেও সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সবশেষ পরিস্থিতি জানাতে ভোলা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান, আর কক্সবাজারের ফিশারি ঘাটে রয়েছেন মোহাম্মদ মোর্শেদ। শুরুতে ইমতিয়াজ, আপনার কাছে জানতে চাই, সরবরাহ সংকটে বাজারে কোন মাছ কত টাকা বিক্রি হচ্ছে, বিশেষ করে ইলিশ মাছের দামটা কেমন দেখছেন? বৈরী আবহাওয়া, নিম্নচাপ এবং লঘুচাপ এর কারণে কিন্তু সাগর উত্তাল রয়েছে। উত্তাল সাগর থাকার কারণে ভোলার যে সকল সাগরগামী জেলেরা রয়েছে তারা সাগরে যেতে পারছে না। যারাও গিয়েছে তারাও কিন্তু মাছ আহরণ না করে তীরে ফিরে আসছে। এতে করে সাগরের যে সকল ইলিশ অন্যান্য মাছ রয়েছে তা একরকম সংকট রয়েছে। পাশাপাশি একটু জানিয়ে রাখি, ভোলার যে মেঘনা তেঁতুলিয়া নদী রয়েছে সেখানেও কিন্তু ইলিশ সহ নদীর মাছের অনেকাংশের সংকট। আমরা জেলেদের সাথে সকাল থেকে ভোলার তুলাতুলি মাছঘাটে কথা বলেছিলাম, তারা জানিয়েছে তারা নদীতে যে পরিমাণ তেল পুরে তারা জ্বালানি পুরে তারা নদীতে জাল ফেলছেন, কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ অন্যান্য মাছ তারা পাচ্ছেন না। যাও পাচ্ছেন তা আকারে ছোট এবং তা ঘাটে এনে বিক্রি করে তারা জ্বালানির যে তেলের দাম কিন্তু তা পাচ্ছেন না বলেও কিন্তু জেলেরা জানিয়েছে। অপরদিকে ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, ব্যবসায়ীরা বলছেন যে চাঁদপুর, বরিশাল সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের যে দাদনের টাকা নিয়েছিল এবং এই মৌসুমটাতে মাছ দেওয়ার কথা বলে কিন্তু তারা এই মৌসুমটাতে মাছের সংকট থাকায়, ইলিশের সংকট থাকায় তা পৌঁছাতে না পারায় সেখান থেকেও তারা নানান চাপের মুখে পড়ছে বলেও কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছে। তবে এ বিষয়ে ভোলার যে মৎস্য বিভাগের সাথে কথা বলেছিলাম, মৎস্য বিভাগের যে কর্মকর্তারা তারা বলছে যে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে পর্যাপ্ত পানির সংখ্যা বৃদ্ধি পেলে কিন্তু তারা মাছের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু তারা বিগত সময় জানিয়ে আসছেন। কিন্তু এখন এই মৌসুমটাতে বৃষ্টিপাত হচ্ছে, নদীতে পর্যাপ্ত পানি রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু নদীতে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশ সহ নদীর মাছের সংকট দেখা দেওয়ার কারণে তারা জলবায়ুর প্রভাবের বলেও কিন্তু তারা জানিয়ে আসছেন। এতে করে ভোলার যে জেলেপল্লী রয়েছে তারা একরকম অর্ধাহারে অনাহারে তারা দিন কাটাচ্ছে বলেও কিন্তু
কিন্তু আমরা জেনে আসছে। ভোলার যে তুলাতুলি মাছ ঘাট রয়েছে এই ঘাটে 1 কেজি ওজনের ইলিশ মাছ ইতিমধ্যে কিন্তু 3000 থেকে 3200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও যে 700 থেকে 800 গ্রামের যে ইলিশ মাছ রয়েছে তাও কিন্তু 1800 থেকে 2900 টাকা কেজিতে বিক্রি হওয়ার কথাও কিন্তু আমরা এই ঘাটে দেখতে পেয়েছি। এছাড়াও যে অন্য মাছের সংখ্যা যদি বলি, এখানে কিছু সংখ্যক পোয়া মাছ এবং রিটা মাছ সহ পাঙ্গাসের রেণুপনা বিক্রি হচ্ছে। অন্য মাছের তেমন দেখা নেই বলে কিন্তু জেলেরা জানিয়েছে। এই নদীর মাছের সংকটের কারণে কিন্তু ভোলার যে খুচরা মাছ বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু চাষের মাছের দাম কিন্তু তুলনামূলকভাবে বৃদ্ধি পেতেও কিন্তু আমরা দেখেছি। আমরা ভোলার বাজারে খবর নিয়েছিলাম, সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি 30 থেকে 50 টাকা পর্যন্ত প্রতি কেজি চাষের মাছের দাম বৃদ্ধি পেয়েছে বলে আমরা জেনেছি। বিশেষ করে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, পাঙ্গাস এই সকল মাছের দাম কিন্তু তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। তার চেয়ে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কিন্তু চাষের চিংড়ি মাছের দাম। এই চিংড়ি মাছের দাম কিন্তু কেজি প্রতি 1000 থেকে 1200 টাকা, কোনো ক্ষেত্রে 1400 টাকা পর্যন্ত আকার বেঁধে বিক্রি হতে আমরা দেখেছি। এতে করে যে সাধারণ ক্রেতারা রয়েছেন তারা একরকম নাজেহাল অবস্থা রয়েছেন। তারা বলছেন যে এই মৌসুমটাতে যদি ভোলার যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে বাজার মনিটরিং করা হয়, মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, তাহলে সেখানে যে বাজারে যে উদ্যোগমুখীরা রয়েছে তা কিছুটা নাগালে আসবে। আর অপরদিকে যেই ভোলার যে মেঘনাপাড়ের জেলেপল্লী রয়েছে তারা বলছেন যে এই সময়টাতে নদীতে মাছ না থাকে তারা এখন অর্ধাহারে অনাহারে রয়েছেন। তারা বিগত দিনে যে ধারদানা ছিল এই এখন পর্যন্ত সেই ধারদানায় জর্জরিত হয়ে থাকবে বলে কিন্তু তারা বলছে। সবশেষে বলা যায় যে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশ সংকট থাকার কারণে দাম কিছুটা বৃদ্ধি বলেও কিন্তু ব্যবসায়ী এবং জেলেরা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার তুলাতুলি মাছঘাট থেকে সর্বশেষ তথ্য। আমরা এবার কক্সবাজারের পরিস্থিতি জানতে চাই। মোর্শেদ, সাগরের এখন কি অবস্থা দেখছেন আর বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। কক্সবাজারে গত কয়েকদিন বৃষ্টি অব্যাহত রয়েছে। এই নিয়ে গত 24 ঘন্টায় 76 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে এমন বৈরী আবহাওয়ার মাঝে কক্সবাজার সমুদ্র উপকূলের হাজার হাজার জেলে দুশ্চিন্তা রয়েছে। ইতিমধ্যে যে ট্রলারগুলো সমুদ্রে গিয়েছিল উপকূলের কাছাকাছি থেকে তাদের আবারও তীরে ফিরে আসতে হয়েছে। তারা গভীর সমুদ্রে যেতে পারছে না, সেক্ষেত্রে মাছের বাজারেও মাছ সংকট দেখা দিয়েছে। অন্যদিকে জেলেরা বলছেন তারা নানা দুশ্চিন্তার মধ্যে রয়েছে, আত্মীয় ক্ষতির সম্মুখীন হতে হবে এমন বৈরী আবহাওয়ার মাঝে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কক্সবাজার ফিশারি ঘাট থেকে এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি যদি বলতে হয়, যে ট্রলারগুলো গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে তাদেরকে আবারও বৈরী আবহাওয়ার কারণে ফিরে আসতে হয়েছে এবং যে টানা বৃষ্টি হচ্ছে কক্সবাজারে সেটি কিন্তু অব্যাহত রয়েছে। সেক্ষেত্রে বলা যায় যে কক্সবাজার সমুদ্র উপকূলের জেলেরা নানা দুশ্চিন্তা রয়েছেন এবং তারা নানাভাবেই বলছেন তারা আত্মীয় সম্মুখীন হবে, যেহেতু এখন মাছ ধরার বড় মৌসুম। একদিকে সমুদ্রে ইলিশ মিলছে না, অন্যদিকে তাদের উপকূলের কাছাকাছি থেকে আবারও মাছ ধরে ফিরে আসতে হয় এবং সেক্ষেত্রে জেলেরা বলছেন তাদেরকে মাছ পেতে হলে অবশ্যই গভীর সমুদ্রে যেতে হয়। সেক্ষেত্রে মিনিমাম সর্বনিম্ন 40 থেকে 50 লাখ টাকারও বেশি চালান নিয়ে তাদেরকে সমুদ্রের উদ্দেশ্যে বাড়ি জমাতে হয়। যদি মাছ না পায় তাহলে তাদের ক্ষতির সম্মুখীন হতে হয়। বিশেষ করে যে ক্ষুদ্র জেলে রয়েছে এবং যে ট্রলার মালিকরা রয়েছেন তারা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি কক্সবাজার ফিশারি ঘাটে মাছ শূন্য এবং যে কক্সবাজারের যে বাজারগুলো রয়েছে সেগুলোতে তীব্র মাছের সংকট দেখা দিয়েছে এবং যে মাছের দাম সেটি তুলনামূলক অনেকটা বেশি, সেটি বলছেন ক্রেতারা। নানাভাবে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারে প্রায় 1 মাসের ধরে বেশি বৃষ্টি হচ্ছে, বৈরী আবহাওয়া রয়েছে। সেক্ষেত্রে যেহেতু এখন মাছ ধরার মৌসুম, জেলেদের মুখে হাসি থাকার কথা, সেক্ষেত্রে আমরা জেলেদের মুখে নানা ধরনের দুশ্চিন্তার ছাপ দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে জেলেরা বলছেন যেহেতু সমুদ্রে তারা গভীর সমুদ্রে তারা যেতে পারছে না, সেক্ষেত্রে তারা তাদের ট্রলারে ইলিশ মিলছে না, কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না। অন্যদিকে তারা যে নানা সামুদ্রিক প্রজাতির যে মাছ সেগুলো কিন্তু ধরা পড়ছে না। সেক্ষেত্রে কক্সবাজারের বিভিন্ন বাজারে মাছের সংকট দেখা দিয়েছে। অন্যদিকে মাছের দাম একেবারে চড়া পর্যায়ে পৌঁছেছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার ফিশারি ঘাটের সার্বিক দৃশ্য যদি বলতে হয়। কক্সবাজারে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কিন্তু টানা কয়েকদিন পর্যন্ত অব্যাহত রয়েছে, সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং বিষয়টা বলছেন জেলেরা একটা ট্রলার গভীর সমুদ্রে যেতে প্রায় 40 থেকে 50 লাখেরও বেশি চালান লাগে, আর সর্বোচ্চ 1 কোটিরও বেশি চালান লাগে। সেক্ষেত্রে ট্রলার মালিকরা বলছেন তারা নানাভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং এই টানা বৈরী আবহাওয়া যদি আরও 1 সপ্তাহ থাকে সেক্ষেত্রে তাদের মাঝে নানা হতাশার ছাপ আমরা দেখতে পাচ্ছি। কক্সবাজার ফিশারি ঘাট থেকে ছিল এই সর্বশেষ। বৈরী আবহাওয়ার কারণে উত্তাল সাগরে মাছ ধরতে পারছেন না জেলেরা, এতে সরবরাহ কমেছে বাজারগুলোতে, সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে কমতে শুরু করেছে তিস্তা নদীর পানি। উজানের ঢল না নামলে পানি প্রবাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে তিস্তা নদীর গঙ্গাচর অংশ থেকে যুক্ত হয়েছেন মোকাররম হোসেন। মোকাররম, এই মুহূর্তে পানি বিপদসীমার কত নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, বিস্তারিত জানাবেন।
রওশন, তিস্তা নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার 21 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সকাল 9টা পর্যন্ত যে হালনাগাদ তথ্য দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বিপদসীমা 52.15 সেন্টিমিটার, কিন্তু পানি প্রবাহিত হচ্ছে তারও 21 সেন্টিমিটার নিচ দিয়ে। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে বৃষ্টিপাত থেমেছে, যার কারণে তিস্তা নদীর পানির যে ক্রমাগত নামার প্রবণতা সেটি অব্যাহত আছে এবং এই পরিস্থিতি যদি স্থিতিশীল থাকে তাহলে তিস্তা নদীর পানির প্রবাহ এখন যে স্বাভাবিক প্রক্রিয়া আছে এটি এই অবস্থাতেই স্বাভাবিক থাকবে বলে তারা বলছেন। একই সঙ্গে তিস্তা নদীর উজানের যে ভারতের গজলডোবায় যে বাঁধ, সেই বাঁধ থেকে আসা যে জলের ঢল, সেই ঢল যদি উজানের ঢল না নামে তাহলে তিস্তার পানির যে বিপদসীমা সেটি স্পর্শ করার কোনো ধরনের সম্ভাবনা বা শঙ্কা নেই বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। তবে তিস্তা নদী যেহেতু 5টি জেলাকে স্পর্শ করেছে, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এই 5 জেলার মধ্যে সব থেকে আতঙ্ক বিরাজ করে রংপুরের গঙ্গাচড়া এবং লালমনিরহাটের হাতীবান্ধা এবং কুড়িগ্রামের যে নিম্নাঞ্চল সেই জায়গাগুলোতে, যার কারণে বন্যার পূর্বাভাস দিলে এই জায়গাগুলোতে জরুরিভাবে প্রস্তুতি নিয়ে রাখার প্রয়োজন পড়ে। এবারও সেই ধরনের বাস্তবতাই তৈরি হয়েছিল। তবে বন্যা পূর্বাভাস থাকলেও বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়নি, যার ফলে আতঙ্ক কেটে গিয়েছে এবং এই মুহূর্তে যে স্বাভাবিকভাবে তিস্তার পানি প্রবাহ হচ্ছে, এখানে নৌকা, সাম্পান কিংবা মাছ ধরার যে রোজগারের যে চিত্র সেটি কিন্তু এখন স্বাভাবিক হতে শুরু করেছে। এবং এই যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হবার যে আশঙ্কা তৈরি হয়েছিল এটি মূলত বাংলাদেশের যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতের ফলে নয়, যেহেতু তিস্তা একটি অভিন্ন নদী এবং তিস্তার যে পানির বাড়া কমার যে প্রেক্ষাপট সেটি তৈরি হয় উজানের জলের ঢলের কারণেই। অর্থাৎ ওই পার থেকে গজলডোবা থেকে পানি ছেড়ে দিলে এখানকার পানি বাড়ে এবং সেখানে যদি গজলডোবায় বাঁধ বন্ধ করে দেওয়া হয় তাহলে পানি কমে আসে। এবং বাংলাদেশে যে ধরনের যে পানির প্রবাহ আসে, নীলফামারীর যে তিস্তা ব্যারেজ প্রকল্প আছে সেখানে যে সেচ প্রকল্পের সুইচ গেট রয়েছে সেই গেটগুলো আসলে জলকপাটগুলো বন্ধ করে রাখা হয়, পানির প্রবাহ আসলে সেই জলকপাটগুলো খুলে দেওয়া হয় এবং তিস্তা সেচ প্রকল্পের জন্য পানির যে রিজার্ভ করবার যে চেষ্টা, 8টি জলকপাট দিয়ে সেই রিজার্ভারে কিন্তু পানিও ধারণ করা হয়, যার কারণে তিস্তা নদীর পানি বাড়লে একদিকে যেমন বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, অন্যদিকে সেচ প্রকল্পের জন্য পানি রিজার্ভ করে রাখার যে দরকার তৈরি হয় সেটিও কিন্তু সহজ হয়ে ওঠে। যার কারণে তিস্তা নদীর পানি বাড়লে দুই দিক থেকেই মানুষের আসলে লাভ ক্ষতির দিকটি থাকে। যদি বন্যা পরিস্থিতি সৃষ্টি না হয় তাহলে এই বাড়ন্ত পানি নদীর স্বাস্থ্যের জন্য ভালো বলে স্থানীয় নদী গবেষকরা বলছেন। তারা বলছেন যে তিস্তা নদীর যে চর কৃষি জমি থাকে সেগুলো তো উজানের ঢলে এবার বর্ষা মৌসুমের শুরুতেই ডুবে গিয়েছে, যার কারণে এবার যদি বর্ষায় নদীতে পানি পর্যাপ্ত পরিমাণ থাকে এবং এই পানি যদি 12 মাস নদীতে থেকে যায় তাহলে নদীকেন্দ্রিক যে অর্থনীতি, নদীর যে স্বাস্থ্য এবং প্রকৃতিগত যে বাস্তবতা সেটি আসলে অটুট থাকবে, যার কারণে এই নদীর পানি বাড়ার যে পরিস্থিতি এটিকে তারা একেবারেই নেতিবাচকভাবে দেখছে না নদী গবেষকরা। তারা বলছেন যে নদীতে পানি থাকবে, পানির স্রোত থাকবে, এটি স্বাভাবিক প্রক্রিয়া, বরং নদীতে পানি না থাকাটি আসলে অস্বাভাবিক ব্যাপার। তবে নদীর পানি উপচে পড়ে যখন লোকালয়ে ঢুকবে, বন্যার পরিস্থিতি সৃষ্টি হবে, সেটি আসলে মানুষের ক্ষতির কারণ হবে। তবে এখন যে পানির স্তর আছে সেই স্তরটি কোনোভাবেই প্রকৃতি, পরিবেশ কিংবা লোকালয়ের জন্য ক্ষতির কারণ নেই বলে স্থানীয়রা বলছেন। রওশন, এই ছিল এই মুহূর্তে তিস্তা নদীর পানি বৃদ্ধি এবং কমার সবশেষ খবর। রংপুরের গঙ্গাচড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোকাররম হোসাইন। চট্টগ্রামে পণ্য পরিবহন খাতের সংকট নিরসনে 5 দফা দাবি জানিয়েছেন মোটরযান মালিক শ্রমিকরা। নগরীর একটি হোটেলে আয়োজিত পরিচিতি সভায় চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা এসব দাবি তুলে ধরেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে অন্যতম মোটরযানের উপর আরোপিত অগ্রিম আয়কর অবিলম্বে বাতিল, ইতোমধ্যে আদায় করা বর্ধিত কর ফেরত, পণ্য পরিবহনের অগ্রিম আয়কর 10,000 টাকা নির্ধারণ এবং ট্যাক্স টোকেন ফি 50% কমানো। তাদের দাবি, বর্তমান কর ব্যবস্থা পরিবহন খাতকে সংকটে ফেলছে এবং এর প্রভাব শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই পড়বে। এছাড়া সড়ক পরিবহন আইন 2018-এর বিতর্কিত ধারা সংশোধন বা বাতিল, সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান, সারা দেশে অভিন্ন ওজন নীতি কার্যকর এবং ওজন স্কেলে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন বক্তারা। সভায় বেসরকারি অফটো কন্টেইনার ডিপোগুলোতে অতিরিক্ত পার্কিং এবং লেবার চার্জ আদায়ের অভিযোগও তোলা হয়। একই সঙ্গে 6 ঘন্টার বেশি গাড়ি আটকে রাখলে ঘন্টা প্রতি 400 টাকা ক্ষতিপূরণ এবং চালক গাড়ির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন মালিক শ্রমিক নেতারা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাইভেট কার চালকের মারধরে রফিকুল ইসলাম নামে এক ইজি বাইক চালকের মৃত্যু হয়েছে। গতকাল রাত 11টার দিকে চিটাগং রোডের রায়হান সিএনজি পাম্পের সামনে এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, প্রাইভেট কারের সঙ্গে ইজি বাইকের সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে চালক নাদিম রফিকুলকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর 300 শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রফিকুলের বাড়ি পটুয়াখালী জেলায়। তিনি সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং ইজি বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এদিকে অভিযুক্ত চালক নাদিমকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন শিমরাইল এলাকার রেন্টেকার মালিক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ মাহমুদ। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানিয়েছেন মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। রাঙামাটি এবং যশোরে চলছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা। পাহাড়ে বনায়ন বৃদ্ধি, জীববৈচিত্র্য রক্ষা এবং সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপণের সচেতনতা তৈরি করতেই এই মেলার আয়োজন বলছেন কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল, আর যশোর থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। শুরুতেই জুয়েল, আপনার কাছে জানতে চাই, বৃক্ষমেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? কত ধরনের গাছ বৃক্ষমেলায় আনা হয়েছে? এক সপ্তাহব্যাপী রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান এবং মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন এবং বন বিভাগ যৌথভাবে। আজ সকাল 10টায় মূলত রাঙ্গামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের প্রাঙ্গণ থেকে সেখানে রাঙ্গামাটির যে সংসদ সদস্য রয়েছেন দীপেন দাওয়াত এবং সাবেক পার্বত্য মন্ত্রী, তিনি এই মেলাটির শোভাযাত্রা বের করেন। তার নেতৃত্বে শোভাযাত্রা বের হয়েছে এবং আমি যেখানটায় দাঁড়িয়ে আছি রাঙ্গামাটি শহরের জিমনেশিয়াম প্রাঙ্গণে, যেখানে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে, সেই মেলা প্রাঙ্গণে এসে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করা হয়। এখন আমার পিছনে সেখানে আলোচনা সভা চলছে। আলোচনা সভায় সেখানে জেলা প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছেন এবং সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য যে সরকারি বেসরকারি দপ্তর প্রধানরা রয়েছেন তারা এবং যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বলে রাখি, মূলত পাহাড়ের যে বনায়ন বৃদ্ধি, জীববৈচিত্র্য রক্ষা এবং একই সঙ্গে সাধারণ মানুষের মাঝে যে বৃক্ষরোপণের যে সচেতনতা বৃদ্ধি, এই কারণেই মূলত রাঙ্গামাটিতে জেলা প্রশাসন এবং বন বিভাগ এই বৃক্ষরোপণ অভিযান এবং এই মেলার আয়োজন করেছে। এখানে মেলায় 16টি স্টল বসেছে, যেখানে 7টি নার্সারি রয়েছে। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এই মেলা চলবে এবং মানুষ সেখানে ফলদ বা বনজ এবং পরিবেশ বান্ধব বিভিন্ন গাছের চারা সেখান থেকে প্রদর্শনী এবং ক্রয় করতে পারবেন। মূলত রাঙ্গামাটির যে আপনি জানেন পার্বত্য চট্টগ্রাম একটি বনায়ন অঞ্চল, সেখানে নানাবিধ গাছ রয়েছে। বিশেষ করে দেশের যে বনায়নের যে চাহিদা, সেখানে 25% একটি দেশের বনায়নের কথা বলা হচ্ছে, সেখানে অন্তত 20%ই এই পার্বত্য চট্টগ্রাম, বিশেষ করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে রয়েছে। এখানে যারা আজকে এই অনুষ্ঠানের অতিথিরা, তারা বলার চেষ্টা করছিলেন যে বনায়ন একেবারেই মানুষের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। বন বাঁচলেই মানুষ বাঁচবে, জীববৈচিত্র্য বাঁচবে এবং প্রাণ প্রকৃতি বাঁচবে। এইভাবে বনায়ন যেভাবে নির্বিচারে কাটা হচ্ছে, সেই কারণেই পাহাড় ধস, ভূমিধস, জলোচ্ছ্বাস কিংবা প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিকে রক্ষা করার জন্য যে বনায়ন দরকার, তার পর্যাপ্ত কিন্তু এখন দিন দিন কমে যাচ্ছে। মানুষের নানাবিধ আচরণের কারণে প্রকৃতিও বেশ পরিবর্তন হয়েছে। প্রতিদিনই যে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং এই প্রাকৃতিক দুর্যোগ নানা কারণে মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বনায়ন শুধু ফিরিয়ে আনতে পারে মানুষের জীবন এবং তাদের যে প্রাকৃতিক যে সৌন্দর্য, সেইটুকু ফিরিয়ে আনার জন্য দেশে বর্তমান সরকার আসলে আগামী 5 বছরে 25 কোটি গাছ রোপণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে, তার সূচনা কিন্তু রাঙ্গামাটি থেকে শুরু হয়েছে। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবচেয়ে রৌশন। রিপন, যশোরেও তো সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা আয়োজন চলছে। আয়োজন কেমন দেখছেন আর দর্শনার্থীদের ভিড় কেমন লক্ষ্য করা যাচ্ছে? স্কুলের শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এখানে আসছেন এবং এই গাছের সাথে পরিচিত হচ্ছেন। যে বৃক্ষর যে সামাজিক বনায়ন, সেটি পরিচিতি পাওয়ার জন্য কিন্তু এই বৃক্ষর আয়োজন করছেন কর্তৃপক্ষ। আমরা দেখছি যে এখানে বিভিন্ন প্রজাতির যে গাছ সেটি রয়েছে এবং এই গাছগুলো শিক্ষার্থীরা দেখছেন ঘুরে ঘুরে এবং এখানে ফলজ, বনজ এবং ঔষধি গাছ যে 3 প্রকার গাছ রয়েছে। পাশাপাশি আমরা দেখছি কিছু পাতাবাহারি গাছ রয়েছে। বিশেষ করে এই গাছগুলো কিন্তু যারা এখানে আসেন, যারা বিশেষ করে একটু শিক্ষার্থীরা দেখছেন, আমরা এই আয়োজন যারা করেছেন জেলা প্রশাসন এবং সামাজিক বন বিভাগ, তারা যেটি বলছেন যে নতুন প্রজন্মকে গাছের সাথে পরিচিত করার জন্য এবং গাছ লাগানোর যে উদ্বুদ্ধ করার জন্য কিন্তু এই
মেলাগুলোর আয়োজন করা হয়ে থাকে সেই তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই সপ্তাহব্যাপী এখানে মেলার আয়োজন করেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার সে কারণে যে ক্ষুদে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীরা এখানে এসেছে এবং যে মেলার যে কার্যক্রম সেটি দেখছে এবং গাছগুলো দেখছে তারা ঘুরে ঘুরে। সব মিলে মেলার যে গাছগুলো তারা দেখছে, এখানে ফলজ বনজ যে গাছগুলো রয়েছে তারা দেখছে। যারা ক্রয় করতে এসেছেন এবং দেখতে এসেছেন তারা বলছেন যে অন্য জায়গা থেকে এখানে আমরা দেখছি যে অল্প মূল্যে অর্থাৎ কম দামে এই গাছগুলো ক্রয় করতে পারছেন মেলা থেকে। বিশেষ করে যে ভালো যে কলমের গাছগুলো রয়েছে, ঔষধি গাছগুলো রয়েছে, পাতাবাহারি যে গাছগুলো রয়েছে, বনসাই গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা দেখছেন এবং ক্রয় করছেন। অনেকে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও এসেছেন এবং এই গাছগুলো ক্রয়ের জন্য দেখছেন এবং ক্রয় করছেন। অনেকে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও এসেছেন এবং এই গাছগুলো ক্রয়ের জন্য এসছেন। এবং আমরা দেখেছি যে দুপুরের পর থেকে অর্থাৎ বিকালের দিকে সাধারণ মানুষ আসে, তারা এইখান থেকে ক্রয় করে। তো সব মিলাই ছিল বৃক্ষ মেলা থেকে আমার কাছে সর্বশেষ। সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলার সবশেষ খবর জানাতে যশোর থেকে রিপন হোসেন এবং এর আগে রাঙামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। 2023 সালের অক্টোবরে তড়ি ঘড়ি করে 5তলা আধুনিক ভবন উদ্বোধনের 3 বছর পার হয়েছে। তবে এখনও আলোর মুখ দেখেনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন। অব্যবস্থাপনায় নষ্ট হচ্ছে ভবনের কোটি কোটি টাকার সম্পদ। ভবনটি এখন পরিণত হয়েছে মাদক সেবীদের আশ্রয়। এবার রাসেলের তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। 5তলা বিশিষ্ট নতুন ভবনের ফাঁকা কক্ষে ময়লা আবর্জনার স্তূপ, চুরি হয়ে যাচ্ছে আসবাবপত্র, টিভি ও পানির ট্যাপ সহ গুরুত্বপূর্ণ সামগ্রী। আবার সেখানে বসছে মাদকের আড্ডা। ব্যবহার না হওয়ায় 3 দিন নষ্ট হচ্ছে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। হসপিটালটা উদ্বোধন হয়েছে কিন্তু কার্যক্রম এখনো চালু হয়নি। সবকিছু চুরি হয়ে যাচ্ছে, জং ধরে নষ্ট হয়ে যাচ্ছে। হাসপাতাল দেখতে মাথা খারাপ, এত সুন্দর চেহারা, পাচ্ছি সাইরাম জেলখানার মতো, হ্যাঁ, অথচ চিকিৎসা নেই এখানে। উদ্বোধনের 3 বছর অতিবাহিত হলেও আজও চালু হয়নি আধুনিক সুবিধা সম্পন্ন এই ভবনটি। 2023 সালের অক্টোবরে তড়িঘড়ি করে অসম্পূর্ণ ভবনটি উদ্বোধন করা হয়। পুরাতন ভবনে নানা সংকটের কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে রোগীরা। রয়েছে চিকিৎসক সহ জনবল সংকট। কোনো প্রবলেম হলে নার্সদের ডাকলেও তারা ঠিক টাইম মতো আসে না। মোটামুটি রোগের কথা বললি আমাদের এখানে চিকিৎসা নেই, ওই যশোর যাও। আমরা চাই নতুন হাসপাতাল চালু হোক। স্বাস্থ্য বিভাগ বলছে কিছু ত্রুটির কারণে ভবনটি চালু করা সম্ভব হচ্ছে না। তবে এ নিয়ে কাজ করছেন বলে জানান এই কর্মকর্তা। কিছু অবকাঠামো ত্রুটির কারণে আমরা ওটা আসলে লিফট বা অন্যান্য জিনিসপত্রগুলোর কারণে বেডের কারণে আমরা মোটামুটি ওখানে রোগী শিফট করতে পারিনি। প্রতিদিন এই হাসপাতালের আউটডোর ও ইনডোরে চিকিৎসা নিচ্ছেন 600 থেকে 1000 রোগী। কর্তৃপক্ষের উদাসীনতা কাটিয়ে দ্রুত এই আধুনিক ভবনটি চালু করে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। এখন ঝিনাইদহ। আর এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।